সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে 2025-এর এসএসসি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। 26,000 যে চাকরিহারা শিক্ষক তারা কিন্তু বিকাশ ভবনের সামনে এখনও পর্যন্ত তাদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে বসে রয়েছে। এখন প্রশ্ন উঠছে, যেহেতু বিজ্ঞপ্তি সামনে এসে গেছে, পরীক্ষার দিন ঠিক হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তাহলে এনারা কি পরীক্ষা দেবেন? বেশিরভাগ কিন্তু চাকরিহারা শিক্ষক যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবে এই মুহূর্তে অন্তত পরীক্ষা দেওয়ার জন্য তারা শারীরিক এবং মানসিকভাবে তারা প্রস্তুত নন। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে এসএসসি এই যে নতুন বিজ্ঞপ্তি তার উপরে মামলা হয়েছে। এই মামলার শুনানি 5ই জুন। সেদিকেও তাকিয়ে সবাই কি বলছেন চাকরিহারা শিক্ষক যারা আন্দোলনে বসে রয়েছেন, তারা কি নতুন করে পরীক্ষায় বসবেন? দেখুন, চলুন তার সাথে কথা বলি, তারা কি বলেন, তাদের নিজের মুখ থেকে শুনানি তারা পরীক্ষায় বসতে প্রস্তুত কিনা বা কতটা প্রস্তুত, বা তারা আদৌ পরীক্ষা দেবেন কিনা। না, পরীক্ষা দেব না, পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আমরা পরীক্ষায় বসা মানে অন্যায়কে মাথা পেতে নেওয়া। আমরা সমাজের কাছে কি দাবি ধরে তুলব? আমরা শিক্ষক শিক্ষিকা, আমরা এতদিন স্টুডেন্টদের শিখিয়েছি অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়। আজকে অন্যের অন্যায় যদি আমরা মাথা পেতে নিই, তাহলে তাদেরকে আমি কি জবাব দেব? আজকে তারা দেখছে আমাদের শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করতে নেমেছে। কিসের জন্য আন্দোলন করতে নেমেছে? তাদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি করা হয়েছে। সেই দুর্নীতি কোনো দোষী, কোনো যারা দোষ করেছে তাদের ধরাই হচ্ছে না। তারা কিন্তু এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার নোটিফিকেশন জারি করেছে, ডেটও বলা হয়েছে, কবে ফর্ম ফিল আপ, কবে পরীক্ষা, সব তো বলা হয়েছে। এখন তাহলে কী করা? সেটা বলা হয়েছে মানে সুপ্রিম কোর্টের কাছ থেকেও ইনারা কোনোভাবে সেই আবদারটা নিয়ে এসেছেন, আমাদের চান্স দিন, আমরা আর পরীক্ষা নেব, তাদের চাকরির ব্যবস্থা করব। কিন্তু সুপ্রিম কোর্টের সব কথা কি উনি মানেন? আমার কোশ্চেন একটা, সুপ্রিম কোর্টের উনি কি সব কথা মানেন? উনি যদি সুপ্রিম কোর্টের সব কথা মানতেন, হাইকোর্টের সব কথা মানতেন, তাহলে তো আমরা চাকরিহারা হতামই না। আমরা হতামই না। এই কোশ্চেনটা হচ্ছে আমার, সুপ্রিম কোর্টের সব কথা মানলে তখন আমরা চাকরিহারা হতাম না। আপনি তখন কোথায় ছিলেন? সুপ্রিম কোর্ট থেকেও উনি তখন বড় ছিলেন, হাইকোর্ট থেকেও উনি তখন বড় ছিলেন। আপনাদেরকে আশ্বস্ত করেছি নেতাজি ইন্ডোর থেকে। হ্যাঁ, উনি আশ্বস্ত করেছিলেন, আমরাও অনেক আশাবাদী ছিলাম যে আমাদের কোনোভাবে কিছু একটা ব্যবস্থা করবেন। উনি হাইকোর্টের ঊর্ধ্বে, উনি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে। তাহলে উনি কি? উনি তো মমতাময়ী। এতদিন জানতাম মা মাটির দিয়ে উনি তৈরি, এত বড় অন্যায় উনি আমাদের সাথে হতে দেবেন না, উনি ব্যবস্থা করবেন। কিন্তু সেটা কিন্তু পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। তার এই রূপ আমাদের খুব আশ্চর্য করানো হচ্ছে। আমরা খুব বিস্মিত হয়ে আছি যে এত কঠোর হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে, অন্যের অন্যায় আমাদের ঘাড়ে এভাবে চাপিয়ে দিতে পারেন উনি, কি করে পারেন? এই কোশ্চেনগুলো আমার রয়েছে। পরীক্ষা আমরা কেন দেবো? যে পদটা আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছিলাম, দীর্ঘ 7 বছর ধরে আমরা সেখানে যোগ্যতার ভিত্তিতেই আমরা চাকরিটা করছিলাম। তো হঠাৎ করেই সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বলা হলো যে চাকরিটা নেই। তো একই পদের জন্য কেন আমরা দুবার পরীক্ষা দেবো? নিয়োগ করবে, নিয়োগ করুক, নতুন যারা আছে তাদের নিয়োগ করুক, কিন্তু আমরা কেন, যারা নিজেরা যোগ্যতার ভিত্তিতে 7টা বছর আমরা চাকরি করেছি, কেন আমরা দ্বিতীয়বার একই পদের জন্য আমরা কেন পরীক্ষা দেবো? সেখানে আমাদের তো কোনো দুর্নীতির সাথে আমরা তো যুক্ত নই। যে 17 দফা দুর্নীতি হয়েছে, এখানে যে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তো দুর্নীতি করলো কারা? সরকার দুর্নীতি করলো। তো সেই সরকারের দুর্নীতির দায় আমরা কেন নেব? আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবো? কিন্তু এখন ধরো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, রাজ্য সরকার নোটিফিকেশন জারিও করে দিয়েছে, এখন কি করবে? কিছু করার? দেখুন, নোটিফিকেশান জারি করেছে, এবার সেটার ভিত্তিতে আমরা চাইছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে যে কিছু যদি নোটিফিকেশান তো দিতেই হতো, দিয়েছে তো একটা ফর্ম ফিল আপের ডেটও বলে দিয়েছে। তো তার আগে যে ফর্ম ফিল আপের ডেটটাও দিয়েছে, যেদিন আমাদের তো রিভিউ করা হয়েছে, তো সেটাও এই যে রিভিউটা করা হয়েছে, তো উনি যে নোটিফিকেশানটা দিলেন পরীক্ষার, মানে ফর্ম ফিল আপের ডেটটা যেটা দিলেন, তো যেদিন কোর্ট খুলছে তার আগের দিনই ফর্ম ফিল আপ আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানে ডেটটা শেষ হচ্ছে, তার মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা সেই কারণেই মাননীয়ার সাথে দেখা করতে চাইছি যে সেটা যাতে পিছিয়ে দেওয়া হয়, অন্তত
জুলাই মাসটা অন্তত যাতে টাইম দেওয়া হয়। তো পরীক্ষা তো আমরা কোনোভাবেই দেব না, তো সেটার জন্য ওনার কাছে দাবি যে উনি যাতে একটা ব্যবস্থা নেন। ওনার সাথে আমরা সামনাসামনি দেখা করে কথা বলতে চাই, যেটা আমরা কিছুতেই করতে পারছি না। আমরা অনেকবার চেষ্টা করেছি যে ওনার সাথে সামনাসামনি বসে ওনার সাথে কথা বলার। প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, কি হলো? না, ওনার সাথে কোথায় দেখা হলো? ওনার সাথেও তো দেখা করতে গিয়েছিল, কিন্তু ওনার সাথেও তো আমরা কেউ দেখা করতে পারিনি। ঠিক আছে, তো সেখানেও আমরা চেয়েছিলাম, আমরা সামনাসামনি দেখা করতে পারছি না। যেখানে আমাদের অসুবিধার কথাটা বলবো যে দ্বিতীয়বার আমাদের পক্ষে কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব না, যেহেতু আমরা তো দুর্নীতিটা করিনি, সরকার দুর্নীতি করেছে। তো সেই দুর্নীতির দায় আমরা কিসের জন্য নেব? আমরা কেন পরীক্ষা দেবো? আবার দ্বিতীয়বার একই পদের জন্য আমরা কেন পরীক্ষা দেব? এ মামলা হওয়ারই কথা ছিল, কেননা নোটিফিকেশানটাই শুধু ধোঁয়াশা। এই নোটিফিকেশান ঠিকঠাক হয়নি। হাইকোর্টের রায় ছিল যে ইন্টার যে সময় 2016 পরীক্ষা হয়েছিল, সেই প্যানেলে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে নিয়ে এক্সামিনেশান করতে বা ফ্রেশ সিলেকশান করতে, রি এক্সামিনেশানের কথা কিন্তু বলেনি। হ্যাঁ, তাদেরকে নিয়েই ফ্রেশ সিলেকশান করতে বলেছে। হ্যাঁ, আমাদের স্টেট গভর্নমেন্ট এটাকে ওপেন টু অল করেছে। আর একাধিক নোটিফিকেশানের প্রবলেম রয়েছে, সেই প্রবলেম নিয়ে কেস হওয়ারই কথা ছিল। মানে আপনার ঠিক কোথায় কোথায় মনে হচ্ছে গলত? এই যেমন আগে আমরা রিটেন দিয়েছিলাম 55 মার্কস, এখন সেটা 60 মার্কস করেছে। আগে ইন্টারভিউ দিয়েছিলাম মাত্র 5 মার্কস, 10 মার্কস, এখন সেই ইন্টারভিউটিও সব হয়ে গেছে 10-20 করে হয়ে গেছে। এমনি নর্মালি এই সবগুলো আগে ছিল না, মানে দুর্নীতি করবার জন্যেই এত করে মার্কস বাড়ানো হয়েছে। এখানে কিন্তু মানে সুবিধা কারোরই হয়নি, বরং হচ্ছে যারা নতুন পরীক্ষা দেবে তাদেরও অসুবিধা হয়েছে, আর যারা পুরনো রয়েছে, আমরা যারা রয়েছি আমাদেরও অসুবিধা রয়েছে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা পরীক্ষা দিতে যাব কেন? আমরা তো একই পোস্টের জন্য একবার পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ইন্টারভিউ দিয়ে কোনো প্রশ্নপত্র লিক হয়নি, গণটকাটকিও হয়নি। সরকার নিজেদের দোষ ঢাকতে, নিজেদের জারজ সন্তানদের বাঁচাতে আজকের এই সিদ্ধান্ত নিয়েছে, অন্য কিছু নয়। আবার কি যে নতুন পরীক্ষায় কাঁকড় ঢুকতে পারে মনে হচ্ছে? 100% অলরেডি ঢুকে আছে, মানে ঢুকবার জন্যে দোকান খোলা হয়ে গেছে। মানে শুরু হবে, আবার দুর্নীতি হতে আবার শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে নাকি ইতিমধ্যেই টাকার খেলা শুরু হয়ে গেছে। সরকারই তো দুর্নীতির উপরেই দাঁড়িয়ে, কোনটা ঠিক মতো করেছে? কোনো কিছুই ঠিক মতো করেন না। এমনকি সব কিছু এমনভাবে কাজ করেন যে কেস হওয়ার মতোই কাজ করে রাখে, কোনো সিস্টেমেটিক চলে না। আজকের এতগুলো শিক্ষক শিক্ষিকা সবাই রাস্তায় বসে আছে, তাদের আজকের এখানে বসে থাকার কথা? তারা কোথায় থাকার কথা? তাদের স্কুলে থাকার কথা। বাচ্চা কাচ্চা সবাই, মানে ছোট ছোট বাচ্চা যারা টিচারদেরকে ভালোবাসে, আমাদেরকে যারা ভালোবাসে, তারা সবাই বলছে যে স্যার আপনি ঠিকমতো স্কুলে আসেন না কেন, নানান ধরনের কথা। তাও আমরা আজকে থেকে রোটেশন অনুযায়ী আজকের এখানে আছি, আবার আমরা কালকের থেকে স্কুলে ফিরে যাব। এরকম রোটেশন অনুযায়ী আমাদের আন্দোলন চলবে। তা আপনাদের নিয়োগ নিয়ে তাহলে কি মনে হয় নিয়োগ হবে? কি হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না, মানে এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে যে আমরা পরীক্ষা দিতে চাই না। তার কারণ 7 বছরের সিলেবাস মাত্র 2 মাসে কমপ্লিট করে পরীক্ষা দেওয়া যায়। তাছাড়া আমরা যে সময় পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের একটা শারীরিক মানে জোশ একটা আলাদা ছিল, যে পরীক্ষা দিতেই হবে, পাস করতেই হবে, চাকরি পেতেই হবে। এখন কি সবার সেই রকম অবস্থা আছে? এমনিতে মানসিক অবস্থা কারোর ঠিক নেই। এই মুহূর্তে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তারা এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখছেন। তারা মনে করছেন রাজ্যের সরকার তাদের জন্য হয়তো কোনো পথ বের করবেন। তারা মনে করছেন যে এই মুহূর্তে তারা শারীরিক এবং মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত নন। শেষে দেখা যাক কোনো নতুন কোনো রাস্তা বের হয় কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।